Namaskar, welcome to the FitNutri Media channel. Press the subscribe and like button. আমাদের শরীরের ভেতরেই কিন্তু সুস্থ থাকার আর লম্বা সময় বাঁচার একটা দারুণ ক্ষমতা আছে। হ্যাঁ, একদম। আর জাপানি বিজ্ঞানীরা এই ক্ষমতারই একটা বিশেষ দিক অটোফেজি এটা নিয়ে অনেক কাজ করেছেন। ঠিক। আজ আমরা ডক্টর ওসুমি, ডক্টর তেরুয়া, ডক্টর হিনোহারা, ডক্টর শিনিয়ার মতো গবেষকদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো একটু সহজভাবে বোঝার চেষ্টা করব। অটোফেজি কি আর রোজকার জীবনে আমরা এটাকে কাজে লাগাতে পারি কিনা, কিভাবে পারি সেটাই দেখব। ঠিক বলেছেন। অটোফেজি সোজা কথায় কোষের নিজের ভেতরের জিনিসপত্র পরিষ্কার করা আর নতুন করে গড়া। পরিষ্কার করা হ্যাঁ, ধরুন আমাদের কোষগুলো যেন একটা ছোট কারখানা, সেখানে তো পুরনো ভাঙা জিনিস জমতেই পারে, তাই না? হ্যাঁ, তা তো পারেই। অটোফেজি সেই আবর্জনাগুলো সরিয়ে ফেলে। ডক্টর ইয়োশিনোরি ওসুমি, যিনি নোবেল পেয়েছেন, তিনি ইস্ট কোষ নিয়ে গবেষণা করে এই ব্যাপারটা সামনে এনেছেন। ও আচ্ছা, তার কোষ নিজেই নিজের রিসাইক্লিং করে। হ্যাঁ। এটা কিভাবে কাজ করে ঠিক? হ্যাঁ, অনেকটা তাই। ডক্টর ওহুসুমি দেখালেন যে যখন শরীর একটু চাপের মধ্যে থাকে, যেমন ধরুন বেশ কিছুক্ষণ না খেয়ে থাকে বা উপোস করলে, তখন এই অটোফেজি প্রক্রিয়াটা বেশ জোরে সোরে চালু হয়ে যায়। কোষ তার ভেতরের পুরনো বা ক্ষতিগ্রস্ত অংশগুলো ভেঙে ফেলে। ভেঙে ফেলে কি করে? ভেঙে সেটা থেকে শক্তি তৈরি করে, না হলে নতুন কোষ বানানোর কাঁচামাল হিসেবে ব্যবহার করে। ডক্টর ওহুসুমি তো বলেছেন, অটোফেজি ছাড়া আমাদের কোষ বাঁচতেই পারত না। ইন্টারেস্টিং। তার এই ভেতরের সাফাই অভিযানটা শুধু কোষের জন্য না, আমাদের পুরো শরীরের জন্যই জরুরি। একদম। এর গুরুত্ব কিন্তু অনেক। গবেষণা বলছে অটোফেজি ঠিকঠাক চললে, নিয়মিত চললে, এটা আমাদের বুড়িয়ে যাওয়ার গতি কমাতে পারে। আচ্ছা। হ্যাঁ, আর ক্যান্সার কোষের বৃদ্ধি আটকাতেও সাহায্য করে, কারণ এটা ড্যামেজড কোষগুলোকে সরিয়ে দেয়। এমনকি ধরুন আলঝাইমার্স বা পার্কিনসনের মতো নার্ভের অসুখের ঝুঁকি কমাতেও এর একটা ভূমিকা পাওয়া গেছে। আর ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটার জন্য এটা দরকারি। তাহলে সুস্থভাবে বেশি দিন বাঁচতে হলে শরীরের এই নিজস্ব ক্লিনিং সিস্টেমটা চালু রাখা খুব দরকারি। ঠিক তাই। আচ্ছা, জাপানে তো আমরা জানি অনেকেই দীর্ঘজীবী হন। তাদের জীবনযাত্রা থেকে কি আমরা এই অটোফেজি চালু রাখার কোনো সহজ টিপস পেতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। জাপানি গবেষকরা মূলত 3টে সহজ অভ্যাসের কথা বলেন। প্রথমটা হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং। ও, শুনেছি এটা। সবিরাম উপবাস, তাই তো? হ্যাঁ, দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময়, ধরুন 12 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকা। ডক্টর তাকায়ুকি তেরুয়ার গবেষণা বলছে এতে অটোফেজি সক্রিয় হয়। আর কি উপকার হয়? মেটাবলিজম বাড়ে, শরীরে শক্তি তৈরি আর ব্যবহারের প্রক্রিয়াটা ভালো হয়। অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয়, যা কোষকে রক্ষা করে। আর সব মিলিয়ে বার্ধক্যের গতিটাও হয়তো কমে। বাহ! আর দ্বিতীয় অভ্যাস, ওই যে হারাহাচিবু, পেট 80 ভাগ ভরলে খাওয়া থামা? একদম। এটা ওকিনাওয়া শতায়ু মানুষদের একটা পুরনো অভ্যাস। এর হলো একটু মেপে খাওয়া, বুঝে শুনে খাওয়া, পেট একদম টাইট না করা। এতে অটোফেজি বাড়ে? হ্যাঁ, কারণ যখন আমরা একটু কম খাই, ক্যালোরি গ্রহণটা একটু সীমার মধ্যে রাখি, তখন কোষগুলো খানিকটা কম শক্তির মধ্যে থাকে। আর সেটাই অটোফেজিকে স্টিমুলেট করে। ডক্টর হিনোহারা, যিনি 105 বছর বয়স পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন, তিনিও কিন্তু খুব পরিমিত খেতেন। গ্রেট। আর 3 নম্বর উপায়টা নিশ্চয়ই খাবারের ধরনের ওপর। ডক্টর হোমি শিনিয়া এনজাইম সমৃদ্ধ খাবারের কথা বলেন। কি ফল সবজি বেশি করে খাওয়া? ঠিক ধরেছেন। ডক্টর শিনিয়া জোর দেন তাজা, ফ্রেশ, প্লান্ট বেসড খাবারের ওপর, শাকসবজি, ফলমূল, এগুলোর ওপর। আর কিছু? তিনি আবার হজমকে বিশ্রাম দেওয়ার জন্য দিনে প্রায় 16 ঘন্টা উপোস বা লিটল ফাস্টের কথা বলেন। আর সকালে হয়তো গাজর বা আপেলের রস, বা ধরুন আদা গুড় দিয়ে কালো চা, এরকম হালকা কিছু। আর দিনে একটা প্রধান খাবার। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো হজম প্রক্রিয়াকে একটু রেস্ট দেওয়া আর শরীরকে ভালো পুষ্টি দেওয়া। এতে অটোফেজি চলার পথটা সহজ হয়। তাহলে যেমন কিছু খাবার অটোফেজিকে সাহায্য করছে, তেমন নিশ্চয়ই কিছু খাবার আছে যা এটাকে বাধা দেয়? অবশ্যই আছে। যেমন ধরুন প্রসেসড খাবার, প্যাকেটের খাবার বা রেডি টু ইট খাবার, অতিরিক্ত চিনি, সাদা ময়দা, এগুলো। কেন এগুলো খারাপ? কারণ এগুলো রক্তে ইনসুলিনের মাত্রা খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। আর ইনসুলিন বেশি থাকলে অটোফেজি প্রক্রিয়াটা অনেকটাই থমকে যায়।
তাই ন্যাচারাল টাটকা খাবার খাওয়াই ভালো। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ব্যাপারটা দাঁড়াচ্ছে অটোফেজি হলো শরীরের নিজের ভেতরের একটা দারুণ মেরামতির ব্যবস্থা। একদম। আর সবচেয়ে ভালো কথা হলো খুব সাধারণ কিছু লাইফস্টাইল চেঞ্জ, যেমন মাঝে মাঝে না খেয়ে থাকা বা খাবার পরিমাণে একটু হ্রাস টানা আর সঠিক খাবার বেছে নেওয়া, এগুলো দিয়েই এটাকে আমরা চালু রাখতে পারি। ঠিক। এটা জানার পর কিন্তু স্বাস্থ্য আর দীর্ঘ জীবন নিয়ে আমাদের চিন্তাভাবনাটা অন্যরকম হয়ে যায়, তাই না? শরীরের এই ক্ষমতাটাকে কাজে লাগানোর চাবিকাঠি কিন্তু আমাদের হাতেই। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে একটা প্রশ্ন মনে আসছে, দীর্ঘমেয়াদী ভালো স্বাস্থ্যের জন্য আমরা কি খাচ্ছি, সেটার পাশাপাশি কখন খাচ্ছি আর কতটা খাচ্ছি, এই ব্যাপারগুলো কি সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে না? এটা নিয়ে আপনারা ভাবতেই পারেন।